গরমকালের শুরুতেই মদনের সাথে কল্পনার বিয়ে হয়। মদনের পরিবারে ছিল তার মা বাবা এবং দুই বোন। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, কারণ পরিবারে ৫-৬ জন সদস্য হলেও শুধুমাত্র মদন একাই টাকা উপার্জন করত। মদন একটা ছোট্ট প্রাইভেট সেক্টরে জব করে মাত্র ১৫,০০০ টাকা উপার্জন করতে পারত, আর সেই টাকা দিয়ে তাদের ৫-৬ জনের সংসার চালানো। তার উপর মদন এবং তার পরিবারের লোকেরা কোল্ড ড্রিঙ্কস পাগল ছিল। গরমকাল পড়লেই তারা কোল্ড ড্রিঙ্কসের পেছনে সমস্ত টাকা ব্যয় করে ফেলত। মা, এই দেখুন, আজকে সকালে বাজার করতে গিয়ে দেখলাম বাজারে কম দামে অনেক আম বিক্রি হচ্ছে। মাত্র ৩০ টাকা কেজিতে হিমসাগর আম বিক্রি হচ্ছিল, তাই আমি ১০ কেজি আম কিনে নিয়েছি। কিছুদিন ধরে আমার আম খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। কল্পনার কথা শুনে তার শাশুড়ি মা এবং দুই ননদ খুবই রেগে যায়। তোমাকে আম কিনে এতগুলো টাকা নষ্ট করতে কে বলল? আমি তোমাকে বলেছি না, যা টাকা বাঁচবে সেটা ফিরিয়ে নিয়ে আসতে। বাড়িতে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। সকাল থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে পারিনি বলে আমাদের গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। ভাবলাম তুমি বাড়িতে ফিরলেই তোমার কাছ থেকে টাকা নিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনতে যাব। আপনারা তো সব সময় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কিন্তু বিয়ের পর থেকে আমি একদিনও আম খাইনি। আমার আম খেতে ভীষণ ভালো লাগে। সারা বছর আমি গরমকালের জন্য অপেক্ষা করি শুধুমাত্র আম খাওয়ার জন্য। আমার বাপের বাড়িতে আমার জন্য সব সময় ফ্রিজ ভর্তি করে আম কিনে রাখা হতো, কিন্তু আপনাদের ফ্রিজে তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, তাই আমরা ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ভর্তি করে রাখি। আমরা কেউই আম খেতে ভালোবাসি না, বুঝেছো? তুমি এই আমগুলো এখনই ফিরিয়ে টাকা নিয়ে এসো। চলো, আমরা দুই বোনও তোমার সাথে যাচ্ছি। তুমি যেই ৩০০ টাকা আমের পেছনে ব্যয় করেছো, সেই ৩০০ টাকা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসবো। শাশুড়ি মা এবং ননদের মুখে এমন কথা শুনে কল্পনার খুব খারাপ লাগে, কারণ সেই আমগুলো দেখে কল্পনার ভীষণই লোভ হয়। তবুও তাকে একটাও আম খেতে দেওয়া হয় না। তখনই কল্পনার সঙ্গে তার দুই ননদ বাজারে যায়। তারা সেই আম বিক্রেতাকে ১০ কেজি আম ফিরিয়ে দিয়ে ৩০০ টাকা ফেরত নিয়ে নেয়, আর সেই ৩০০ টাকা দিয়ে তারা অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়িতে নিয়ে যায়। বৌদি, রান্নাঘর থেকে কাচের গ্লাসগুলো নিয়ে এসো, আর ফ্রিজ থেকে বরফ এনে দাও। এই গরমে বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে দারুণ লাগে। কিন্তু দিদি, এই ৩-৪ লিটার কোল্ড ড্রিঙ্কস তো এখনই ৩-৪ মিনিটে শেষ হয়ে যাবে। দাদাকে ফোন করে বলতে হবে সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার সময় ১০-২০ লিটার কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসতে। অল্প অল্প কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার একদমই মন ভরছে না। দাদা তো আজকে আবার স্যালারি পাবে, তাই না? এভাবেই লিপিকা এবং দীপিকা দুই বোন গল্প করতে করতে তাদের বাবা মায়ের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। কিছুক্ষণ পর দুপুরবেলা কল্পনা তাদেরকে খাবার পরিবেশন করে দেয়। খাবার পরিবেশন করার পাশাপাশি কল্পনা গ্লাসগুলোতে ঠান্ডা জল ঢালতে শুরু করে, কিন্তু যা দেখে কল্পনার শ্বশুরমশাই বলে, আরে আরে বৌমা, কি করছোটা কি? তুমি গ্লাসে জল ঢালছো কেন? গরমকালে আমরা জল খাই না। গরমকালে আমরা জলের বদলে শুধু কোল্ড ড্রিঙ্কসই খাই। এই জলগুলো ফেলে দিয়ে তুমি গ্লাস ভর্তি করে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দাও। ভাত খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস খেলে হজমও ভালো হবে, বুঝেছো? সে কি, এই গরমকালে আপনারা যদি জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খান, তাহলে আপনাদের তো শরীর খারাপ করবে। যতই হোক, জল আর কোল্ড ড্রিঙ্কস কি এক হতে পারে? কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য কিন্তু বিষের সমান। তাছাড়া বাড়িতে তো এখন কোল্ড ড্রিঙ্কস নেই। সেই সন্ধ্যাবেলা মদন বাড়িতে ফিরলে আপনারা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন। কে বলেছে কোল্ড ড্রিঙ্কস নেই? আমি সামনের দোকান থেকে ১০ লিটার কোল্ড ড্রিঙ্কস ধার করে নিয়ে এসেছি। বিক্রম বাড়িতে এলেই আমি দোকানে টাকাটা দিয়ে আসবো। বিক্রম তো সেই সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে, আর এই এখন দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস না খেয়ে কি করে থাকা যায় বলো তো? আর আমরা তো এই গরমে কোল্ড ড্রিঙ্কস ছাড়া মারাই যাবো। খুব ভালো করেছো বাবা। বাড়িতে কোল্ড ড্রিঙ্কস নেই দেখে আমার তো খুব টেনশন হচ্ছিল। যাও বৌদি, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। এই শুনে কল্পনার কিছু করার থাকে না। কল্পনা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে জলের গ্লাসগুলো ফাঁকা করে তাতে ভর্তি করে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয়। সেই সাথে কল্পনা লক্ষ্য করে তার শ্বশুরবাড়ির লোকেরা মুখে একবার খাবার দেওয়ার পরেই ১ গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর যা দেখে কল্পনার বড্ড অদ্ভুত লাগে। দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা মদন অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বাড়িতে ফিরে আসে, যা দেখে বাড়ির প্রত্যেকেই খুবই খুশি হয়, আর সবাই একটা একটা বড় বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে খাওয়া শুরু করে দেয়। কি হলো কল্পনা, তুমিও কোল্ড ড্রিঙ্কস খাও? এই গরমে কোল্ড ড্রিঙ্কস খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে চাও না কেন বলো তো? এই গরমে কোল্ড ড্রিঙ্কসের চেয়ে ভালো খাবার অন্য কিছু হতেই পারে না, বুঝেছো?
না না, কোল্ড ড্রিঙ্কসে শুধুমাত্র চিনি থাকে। এই গরমে কারি কারি চিকেন খেয়ে আমি আমার শরীর খারাপ করতে চাই না। আচ্ছা ওসব কথা বাদ দাও, আমাদের ঘরের ফ্যানটা কিন্তু খারাপ হয়ে গেছে। ভীষণই আস্তে আস্তে হাওয়া হচ্ছে। সারা রাত আমার ঘুম হচ্ছে না বলে ভীষণ শরীর খারাপ লাগছে। চলো, আজকে তো তুমি স্যালারি পেয়েছো, আমরা একটা ভালো দেখে ফ্যান কিনে নিয়ে আসি। আরে না না, এখন ফ্যান কেনার কোনো দরকার নেই। ফ্যান কিনতে গেলেই তো এখন 2-3 হাজার টাকা নষ্ট হয়ে যাবে। ওই 2-3 হাজার টাকা দিয়ে কতগুলো কোল্ড ড্রিঙ্কস হবে তুমি জানো? এই গরমে আমরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া বাঁচতে পারবো না। এখন কোনো ফ্যান কেনা চলবে না। আপনারা তো অদ্ভুত কথা বলছেন। এবার তো আপনারা আমার উপর অত্যাচার করছেন দেখছি। এই গরমে আপনারা কোল্ড ড্রিঙ্কস ছাড়া থাকতে পারবেন না, কিন্তু আমি ফ্যান ছাড়া কিভাবে থাকবো? 40 ডিগ্রি গরমে ফ্যান ছাড়া কেউ থাকতে পারে? তোমাকে ফ্যান ছাড়া কে থাকতে বলেছে? বাড়িতে তো আরো দুটো ফ্যান আছে। তুমি আর মদন আমাদের ঘরে কিংবা দীপিকা আর লিপিকার ঘরে ঘুমিয়ে পড়বে, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ বৌদি, মা একদম ঠিক বলেছে। আর এতে করে আমাদের ইলেকট্রিক বিলের খরচটাও একটু কমবে। আমরা তাহলে এই মাসে আরো বেশি কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে পারবো। তাছাড়া তুমি সেই শীতকালে ফ্যান কিনবে। শীতকালে কিন্তু ফ্যানের দাম অনেক কমে যায়। হ্যাঁ কল্পনা, আমার মনে হয় মা আর বোন একদম ঠিক কথাই বলেছে। এই গরমকালে পাখার দাম অনেক বেড়ে গেছে। শুধু শুধু পাখা কিনে এখন টাকা নষ্ট করার কোনো মানে হয় না। এমন কথা শুনে কল্পনার আর কিছু করার থাকে না। এভাবেই সময় কাটতে থাকে। কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা এই গরমকালে কোল্ড ড্রিঙ্কস ছাড়া অন্য কোনো কিছুর কথা ভাবতেও পারে না। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে তারা কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। একদিন হঠাৎ করে কল্পনার শ্বশুরবাড়ির ফ্রিজটা খারাপ হয়ে যায় আর বাড়িতে একেবারে হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। সবাই মিলে চিৎকার চেঁচেমেচি শুরু করে। মা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে। ফ্রিজে কতগুলো কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, একটাও কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হয়নি। এবার কি হবে মা? আমরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিভাবে বাঁচবো? বারবার তো দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসে খাওয়াও তো সম্ভব নয়। আমরা এবার বাড়িতে কিভাবে কোল্ড ড্রিঙ্কস স্টোর করব? এই গরমকালে ফ্রিজটা খারাপ হতে হলো, এ তো ভারী টেনশনে পড়ে গেলাম রে। মাসের শেষ, এখন তো তোদের দাদা মাহিনাও পাবি না। আমাদের অন্তত 10-12 দিন অপেক্ষা করতে হবে, তবেই আমরা নতুন ফ্রিজ কিনতে পারবো কিংবা ফ্রিজটা সারাই করাতে পারবো। কিন্তু ততদিন কিভাবে চলবে? ফ্রিজে একেবারে ভর্তি কোল্ড ড্রিঙ্কস আছে, গরম কোল্ড ড্রিঙ্কস কিভাবে খাবো? আরে গিন্নি, আমাদের প্রতিবেশীদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো রাখতে দিয়েছো, এছাড়া তো আর কোনো উপায় নেই। দীপিকা, তোরা 2 বোন মিলে কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে যা, তোর চম্পা কাকিমার বাড়িতে দিয়ে আয়। এই শুনে দীপিকা এবং লিপিকা ফ্রিজ থেকে ছোট বড় সমস্ত কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো বার করে। সেগুলো তারা বড় বড় ব্যাগের মধ্যে ভরে নেয় এবং তাদের প্রতিবেশী চম্পা দেবীর বাড়িতে চলে যায়। বলছি কাকিমা, হঠাৎ করে না আমাদের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এই ব্যাগের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে। বাবা বললো এই কোল্ড ড্রিঙ্কস গুলো তোমাদের ফ্রিজে রেখে দিতে। আমি মাঝে মধ্যে এসে কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে যাব। ব্যাগ ভর্তি কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখে প্রতিবেশীর মাথায় হাত পড়ে। বাবা, এত কোল্ড ড্রিঙ্কস তোরা বাড়িতে খাওয়ার জন্য কিনেছিস? এতগুলো কোল্ড ড্রিঙ্কস তো মনে হয় দোকানেও থাকে না রে। আমার ফ্রিজে এতগুলো বোতল রাখার জায়গা নেই। ফ্রিজে ঠান্ডা জলের অনেক বোতল রাখা আছে, যা অন্য কারোর বাড়িতে গিয়ে রাখ। কাকিমা, এরকম করো না। এই গরমকালে আমরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া একদমই বাঁচতে পারবো না। তুমি এতগুলো বোতল রাখতে না পারলেও অন্তত 3-4টে কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখো। বাকি বোতলগুলো আমরা অন্য বাড়িতে রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি 4-5টা বোতল রাখছি, তবে তোরা কিন্তু তাড়াতাড়ি নিয়ে যাবি। এই শুনে লিপিকা এবং দীপিকা বেশ কয়েকটা কোল্ড ড্রিঙ্কসের বোতল চম্পা দেবীর বাড়ির ফ্রিজে রেখে দেয় আর বাকি বোতলগুলো তারা 2-1টা করে অন্যান্য প্রতিবেশীর ফ্রিজে রাখতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ ছাড়াই তারা প্রতিবেশীর বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস চাইতে থাকে, কারণ তারা একেবারে বরফ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে। আর এতে করে প্রতিবেশীরা ভীষণই বিরক্ত হয়। তোদের কোল্ড ড্রিঙ্কস গুলো বাড়িতে রেখেও তো জ্বালা হয়েছে দেখছি। কিছুক্ষণ ছাড়া শুধু কোল্ড ড্রিঙ্কস চাইতে আসছিস? যা আছে একেবারে নিয়ে চলে যা। এই গরমের দুপুরে একটু যে শান্তি করে ঘুমাবো, তোদের জ্বালাই তো সেটাও হচ্ছে না দেখছি। এভাবেই পাড়া প্রতিবেশীর মুখে দীপিকা এবং লিপিকাকে অনেক কথা শুনতে হয়। বাড়ির ফ্রিজ হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা খুবই বিপদে পড়ে। তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় রাত্রিবেলা, কারণ তারা এতটাই কোল্ড ড্রিঙ্কস পাগল ছিল যে রাত্রিবেলাতেও তারা ঘুম থেকে উঠে কোল্ড ড্রিঙ্কস খেত। উফ, ভীষণ গরম লাগছে গিন্নি, দেখো না আমি কেমন ঘেমে যাচ্ছি। যাও একটু চম্পার বাড়ি থেকে 2 লিটার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসো। কোল্ড ড্রিঙ্কসটা একটু শরীরে দিয়ে শরীরটা ঠান্ডা করি, তারপর ঘুম আসবে।
এই শুনে পাপিয়া দেবী তাদের প্রতিবেশী চম্পা দেবীর বাড়িতে চলে যায়, কিন্তু সে ঘড়ির দিকে একদমই লক্ষ্য করে না। সেই সময় রাত প্রায় 2টো বেজে যায়। অত রাতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস চাইলে চম্পা দেবী এবং তার পরিবারের লোকেদের ঘুম নষ্ট হয়। চম্পা দেবী রাগের বশে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফ্রিজ থেকে বার করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। বাবারে বাবা, তোদের জ্বালায় তো আমরা বাড়িতে টিকতে পারবো না দেখছি। তোদের মতো কোল্ড ড্রিঙ্কস পাগল পরিবার আমরা কখনো দেখিনি। যে কটা বোতল ছিল সব বাইরে ফেলে দিয়েছি, এবার একটু আমাদের শান্তিতে ঘুমাতে দে। পাপিয়া দেবী মন খারাপ করে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো বাড়িতে নিয়ে যায়, কিন্তু এরকম করে খুব বেশি দিন তারা চলতে পারে না। শেষ পর্যন্ত পাপিয়া দেবী নিজের গহনা বন্ধক রেখে নতুন ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে আসে। শাশুড়ি মায়ের কাণ্ড কারখানা দেখে কল্পনা ভীষণই আশ্চর্য হয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎই একদিন কল্পনার পরিবার টিভিতে একটা নিউজ দেখতে পায়, আর সেই নিউজ দেখে ভয়ে তারা একেবারে আটকে ওঠে। 40 ডিগ্রি গরমের মধ্যে একদিনে 10 লিটার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে 2 যুবকের মৃত্যু। তাই শহরবাসীকে বারবার করে সাবধান করা হচ্ছে, আপনারা দয়া করে এই গরমে কোল্ড ড্রিঙ্কস খাবেন না। পরীক্ষা করে দেখা গেছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু বিষাক্ত উপাদানও পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই গরমে সুস্থ থাকতে চান তাহলে কোল্ড ড্রিঙ্কস বর্জন করুন। দেখেছেন, এর পরেও কি আপনারা কোল্ড ড্রিঙ্কস খাবেন? আমার বাপের বাড়ির পাশে আরো একটা মহিলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মারা গেছে। আমাদের পাড়ারও তো শুনলাম 10-12 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বাবা, আপনিও তো কদিন ধরে বলছিলেন না পা হাত পা কাঁপছে? আমার মনে হচ্ছে এগুলো কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যই হচ্ছে। দেখুন, এবার হয়তো আপনাদের পালা হতে পারে। এমন কথা শুনে কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ঘাবড়ে যায়। না না, আমি আর বেশি কোল্ড ড্রিঙ্কস খাবো না বলে ঠিক করেছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে আমরা সবাই অনেক মোটা হয়ে যাচ্ছি। আমি এবার খুব কম করে কোল্ড ড্রিঙ্কস খাবো, একেবারে না খাওয়ার মতোই। এই শুনে কল্পনা খুবই খুশি হয়। কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা সেদিন থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই কল্পনার শ্বশুর এবং শাশুড়ির সুগার ধরা পড়ে। ডাক্তারবাবু জানায় অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলেই তারা ডায়াবেটিসের শিকার হয়েছে। তাই এখন তারা চাইলেও কোল্ড ড্রিঙ্কস স্পর্শ পর্যন্ত করতে পারে না। তাই মদন বাড়িতে কোল্ড ড্রিঙ্কস কেনাই একেবারে বন্ধ করে দেয়। এভাবেই কল্পনার কোল্ড ড্রিঙ্কস পাগল শ্বশুরবাড়ি ধীরে ধীরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া একেবারেই ছেড়ে দেয়। আর যা দেখে কল্পনা খুবই খুশি হয়। পূর্ণা তার বর আবির এবং শাশুড়ি মা কাবেরী দেবীর সঙ্গে নৈপুকুর নামক এক গ্রামে বাস করত। তাদের গ্রামে কাবেরী দেবীকে সকলেই খুব সম্মান করত এবং ভালোবাসা দিত, কারণ কাবেরী দেবীর স্বামী অর্থাৎ আবিরের বাবা রামপ্রতাপ বাবু ওই গ্রামের প্রধান সাহেব ছিলেন। তিনি গ্রামের সকলকে আদেশ উপদেশ দিতেন এবং প্রয়োজনে অন্যায়কারীকে শাস্তিও দিতেন। কিন্তু রামপ্রতাপ বাবু হঠাৎই একদিন হার্ট অ্যাটাকে মারা যান এবং তারপর থেকে গ্রামের সকলে তাদের সমস্যাগুলো কাবেরী দেবীর কাছেই নিয়ে আসত। কাবেরী দেবী তার স্বামীর আদর্শ মতোই শাসন বারণ করত। এমনই একদিন, দিদিমণি, কালকে রাতে আমার বাড়ি থেকে মুগ ডালের হালুয়া চুরি হয়ে গেছে। আমার বর কত শখ করে বলেছিল মুগ ডালের হালুয়া খাবে। কালকে রাতে ওর জন্য করেছিলাম, কিন্তু হঠাৎ করেই ওর পেট খারাপ করে, তাই ও বলেছিল যে সকালবেলা খাবে। সকালে উঠে দেখি যে আমার 2 কেজি মুগ ডালের হালুয়ার হাড়ি একেবারে ফাঁকা। এ আবার কি? চোর আর কিছু নয়, হালুয়া খেতে এসেছিল। তোমার বাড়ির আর অন্য কিছু চুরি হয়েছে কিনা দেখেছো ভালো করে? আর কিছু বলতে একটা বড় চানাচুরের প্যাকেট ছিল। ওই যে আপনার বৌমা খাচ্ছে যেমন ওরকমই প্যাকেট ছিল একদম। মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমার চানাচুর আমি চুরি করে নিয়ে এসে খাচ্ছি, তাই তো? না না, ছি ছি, তা আবার হয় নাকি কখনো? আমি আপনাকে কিছু বলিনি। দিদিমণি, দয়া করে আপনি হালুয়া চোরটাকে খুঁজে বের করে উচিত শাস্তি দিন। শুধু তো হালুয়াই খেয়েছে, তোমার টাকা পয়সা সোনা গহনা তো আর চুরি করেনি, তাই না? আর তাছাড়া এত ছোট ছোট কারণের জন্য তোমরা আমার শাশুড়ি মাকে বিরক্ত করতে আসো কেন? আহ বৌমা, তুমি একটু থামো এবার। চোর হালুয়া চুরি করুক বা অন্য কিছু, চুরি তো চুরিই হয়। আজ খাবার জিনিস চুরি করেছে, কালকে অন্য কিছু বড়সড় দামি জিনিসও তো চুরি করতে পারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে আমি চোরটাকে ধরবো কিভাবে? তোমরা তো কেউ দেখোনি চোরটাকে কেমন দেখতে বা কিছু। আমি দেখছি কি করা যায়, তুমি এসো এখন। কাবেরী দেবীর কথা শুনে মধু নামের মহিলাটি সেখান থেকে চলে যায়। ছাড়ুন তো মা, এসবে কান্না দিয়ে এই চানাচুরটা খান, দারুণ টেস্টি, খেয়ে দেখুন।
না না, আমি খাবো না, তুমি খাও। আর তুমি এই চানাচুরটা কোথায় পেলে? কোথায় আবার? দোকান থেকে। আমি কি চোর নাকি যে চানাচুর চুরি করে খাবো? আমার কি খাওয়া হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয় না কখন বললাম? খাওয়া তো হয়, আর ভালো মতোই হয়। তবুও তোমার বাড়ির খাবার তো পছন্দ হয় না। সব সময় শুধু হোটেল রেস্টুরেন্টে খেয়ে খেয়ে বেশি ঢং হয়েছে। তাতে কি হয়েছে কি? বেশ করি। আমি তো আজকেও আবিরের সঙ্গে বাইরে লাঞ্চ করতে যাব। অনেকদিন পর আজকেও রেস্টুরেন্টে নিয়ে যেতে রাজি হয়েছে। আপনি ওনার ব্রেন ওয়াশ করবেন না প্লিজ। পূর্ণা দুপুরবেলা তার বরের সঙ্গে লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়ে। আবির, এ তুমি কেমন রেস্টুরেন্টে নিয়ে এলে? বলেছিলাম একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে আসতে, সেই তুমি একটা পচা রেস্টুরেন্টে নিয়ে এলে। খুব ছোট তো রেস্টুরেন্টটা। আরে ছোট তাতে কি হয়েছে? এই রেস্টুরেন্টের খাবার খেয়ে দেখো আগে কেমন সুস্বাদু হয়। আর তার উপর খাবারের দামও অনেক কম। কিপটে কোথাকার, যেমনি মা তার তেমনি ছেলে। তোমার মা যেমন বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করতেই চায় না, শুধু টাকা জমাবে, আর তুমিও তাই শিখেছো। কোথায়? না তো, আমাদের বাড়িতে তো অনেক কিছুই রান্না হয়। তোমার আরো কি চাই বলো তো? আর তাছাড়া আমরা প্রয়োজনের তুলনায় কোনো জিনিস অপচয় করতে ভালোবাসি না, সেটা টাকা হোক কিংবা খাবার। আমার বাবা এটা আমাদের শিখিয়েছিল। নাও, এখন কি খাবে দেখো, এই নাও মেনু কার্ড, অর্ডার করো। পূর্ণা ও আবির বেশ কিছু খাবার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই পূর্ণা ও আবির সমস্ত খাবার খেয়ে ফেলে। চলো এবার, আমার পেট অনেক ভরে গেছে। কিভাবে যে বাড়ি যাবো এবার? ঠিক আছে, তুমি বাইরে এসো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি বাইরে আছি। হ্যাঁ তুমি যাও, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আবির বিল পে করে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। এই টেবিলটায় কত খাবার পড়ে আছে। ওয়াও, কত ভালো ভালো খাবার। কেউ খায়নি কেন? খাবার রেখে গেল কোথায় এরা? মনে হয় হাত ধুতে গেছে। এক কাজ করি, এদের আসার আগে খাবারগুলো খেয়ে বেরিয়ে যায়। কেউ কিছু বুঝতে পারবে নাকি আমি কাদের খাবার খাচ্ছি? এই বলে পূর্ণা অন্য টেবিলে বসে খাওয়া শুরু করে দেয়। সে খুব তাড়াতাড়ি খাবারগুলো খেতে থাকে। এই রাজা, ওই দেখো, মেয়েটা আমাদের টেবিলের খাবার খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, যেও না এখন, ওকে সব খাবার আগে খেয়ে নিতে দাও। কিছুক্ষণের মধ্যেই পূর্ণা সব খাবার খেয়ে ফেলে। এই যে, তুমি আমাদের খাবারগুলো খেয়ে নিলে? আমরা তো খাবারগুলো প্যাক করে দেওয়ার জন্য বলতে গিয়েছিলাম। পূর্ণা তাদেরকে দেখে খুব ঘাবড়ে যায়। না মানে আমি আসলে আমাদের বেঁচে যাওয়া এঁটো খাবারগুলো আমরা আমাদের বাড়ির কুকুরের জন্য নিয়ে যাব ভেবেছিলাম। যাক, কুকুরের খাবার মানুষ খেয়েছে তাতেও হবে, কেউ তো খেয়েছে অন্তত, খাবারটা অপচয় হয়নি। কি? ওগুলো এঁটো খাবার ছিল? এ মা! পূর্ণা বমি করতে করতে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মধু এবং তার পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখন হঠাৎ করে রান্নাঘর থেকে একটা জোরালো শব্দ পাওয়া যায় এবং মধুর ঘুম ভেঙে যায়। কি হলো? আওয়াজ কিসের হলো? রান্নাঘরে কি তাহলে আজকেও চোর এসেছে? দেখি, আস্তে আস্তে গিয়ে দেখতে হবে। ওয়াও, ছানার পায়েসটা খেতে খুব দারুণ হয়েছে। পাড়ার আরো লোকের বাড়িতে চুরি করে খাই, কিন্তু এই বাড়ির খাবারের স্বাদ একটু বেশি। সব পায়েস খেয়ে নেবো আজকে। ও আচ্ছা, তাহলে তুমি সবার বাড়ি থেকে খাবার চুরি করে খাও। দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। পূর্ণা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আসলে পূর্ণা এরকমই ছিল। সে ভালো ভালো বিভিন্ন স্বাদের খাবার খেতে ভীষণ পছন্দ করত। তাই সে তাদের পাড়ার লোকজনের বাড়ি থেকে মাঝে মধ্যেই খাবার চুরি করে খেত। পরের দিন মধু পাড়ার আরো কয়েকটি মহিলাকে সঙ্গে করে নিয়ে কাবেরী দেবীর বাড়িতে আসে। দিদিমণি, আমরা আসল চোরকে ধরে ফেলেছি, কিন্তু চোরটা এমন একজন যে আমরা আপনাকে কিছু বলতেই পারবো না। আমাদের বলতে খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগবে কেন? বলো, কে সেই চোর যে তোমাদের সবাইকে এত বিরক্ত করছে? নাম বলো আমাকে, আমি তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কে সে বলো? পূর্ণা তাদেরকে দেখে মনে মনে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে সাহস করে সেখানে চুপ করে দাঁড়িয়েছিল, যেন সে কিছুই জানে না। দিদিমণি, আমাদের পাড়ার সবার বাড়ি থেকে খাবার চুরি আর কেউ না, আপনার বৌমা করে। আমি কালকেই ওকে আমাদের বাড়ি থেকে ছানার পায়েস চুরি করে খেতে দেখেছি।
কি? আমি? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? আমার কি ঘরে খাওয়া হয় না যে আমি তোমাদের বাড়ির খাবার চুরি করে খেতে যাব? আর আমার নামে অপবাদ দেওয়ার সাহস পেলে কোথা থেকে তোমরা? মা, এরা মিথ্যা কথা বলছে, এদের কথা বিশ্বাস করবেন না। সেদিনকে আমাকে ওদের মতোই চানাচুর খেতে দেখে ওরা ভাবছে আমি চোর, সন্দেহ করে এসব করছে এরা। না, সন্দেহ নয়, মিথ্যা কথা আমি না, তুমি বলছো। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার শাশুড়ি মা প্রমাণ ছাড়া কোনোদিনও কিছুই বিশ্বাস করে না। ওকে, শান্ত হও তোমরা। বলো মধু, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে পূর্ণা খাবার চুরি করেছে? যদি সত্যি সত্যি ও চোর তুমি এটা প্রমাণ করতে পারো, তাহলে আমি বাকি দোষীদের মতো ওকে উচিত শাস্তি দেব। না দিদিমণি, কোনো প্রমাণ নেই, শুধুই চোখেই দেখেছি। প্রমাণ থাকবে তবে তো দেবে, মানে আমি চুরি না করলে প্রমাণ পাবে কোথা থেকে? পাড়ার মহিলাগুলো সেখান থেকে চলে যায়। তারা আগে থেকেই জানতো যে কাবেরী দেবী হয়তো নিজের বৌমার নামে এসব কথা বিশ্বাসই করবে না, আর ঠিক তাই হয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। পূর্ণা অনেকদিন চুরি করা বন্ধ রেখেছিল। একদিন, দূর বাবা, এসব শাক ভাজা আর রুটি খাওয়া যায় নাকি? দেখি কার ঘরে কি খাবার আছে, অনেকদিন ভালো মন্দ খাবার খাইনি। কটা বাজে? 12টা। হ্যাঁ, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, ওই মধু আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তাই তো? ওর বাড়িতেই আগে যাই, যা থাকবে সব খেয়ে নেব। এই বলে পূর্ণা মধুদের রান্নাঘরের দিকে যায়। তার নাকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসতে থাকে। আহ, বিরিয়ানি মনে হচ্ছে। ওরে বাবা, এখানে তো অনেক খাবার রাখা। ভাগ্যিস আজকে আমি এলাম, খেয়েই পালাবো। এই বলে পূর্ণা খেতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর, আহ কি ঝাল, জল খেতে হবে। এ বাবা, আমার পা দুটো আটকে গেল কেন এভাবে? ইস, কেউ মনে হয় আমাকে ধরার জন্য মেঝেতে আঠা ফেলে রেখেছিল। এবার কি হবে? আমি এখান থেকে বেরোবো কিভাবে? পা তো কিছুতেই উঠছে না। পূর্ণা অনেকক্ষণ ধরে মেঝে থেকে পা ছাড়ানোর চেষ্টা করতেই থাকে। হঠাৎ সে দেখে কেউ যেন বাইরে থেকে রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সে খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর মধু সেখানে কাবেরী দেবীকে সঙ্গে করে নিয়ে আসে। এই যে দিদিমণি, দেখুন আপনার বৌমাকে এই রান্নাঘরে আটকে রেখেছি। আপনি প্রমাণ চেয়েছিলেন তো, এই যে প্রমাণ। কাবেরী দেবী সেখানে পূর্ণাকে দেখে খুব রেগে যায়। আবিরও ছিল তাদের সঙ্গে। পূর্ণা লজ্জায় মাথা নিচু করে নেয়। ছি পূর্ণা, ছি, তুমি আমাদের পরিবারের মান সম্মান সব ডুবিয়ে দিলে। তোমাকে শাস্তি দিতেই হবে। এতদিন আমি যে কোনো রকমের চুরি অথবা অন্যায় করার জন্য সবাইকে অনেক শাস্তি দিয়েছি, আর এখন আমাকে তাই করতে হবে। না মা, আমি তো আপনার বৌমা হই, আমাকে শাস্তি দেবেন না। বৌমা তাতে কি, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আবির, পুলিশকে ফোন কর। কি পুলিশ? কি না, এইটুকু ভুলের জন্য পুলিশ ডাকছেন কেন মা? কাবেরী দেবী ও আবির পূর্ণাকে পুলিশের হাতে তুলে দেয়। পূর্ণা তার ভুলের জন্য কান্নাকাটি করতে থাকে। সে তার ভুলের জন্য খুবই লজ্জিত এবং অনুশোচিত ছিল। দুদিন পর থানায় কাবেরী দেবী এবং আবিরকে দেখতে পেয়ে সে খুব খুশি হয়। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমি কোনোদিনও আর এমন করব না। আমাকে এখান থেকে বের করুন দয়া করে। হ্যাঁ বৌমা, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি জানতাম তোমাকে শুধরে দেওয়ার জন্য দুদিনই যথেষ্ট। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই হবে। কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও এই ভুলটা করবে না। অফিসার, আমার বৌমাকে ছেড়ে দিন। পূর্ণাকে তারা বাড়ি নিয়ে চলে আসে। পূর্ণা তারপর থেকে খাবার চুরি করে খাওয়া বন্ধ করে দেয়। তার বর এবং শাশুড়ি মা তাকে সবসময় তার পছন্দের খাবার খাওয়াতে থাকে।